নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দৈরথ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি উপন্যাসের ৪র্থ পর্ব। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হইয়াছে। সমস্ত বন পূর্ণ করিয়া ঝিল্লির ধ্বনি, দুই একটা নিশাচর পাখির ডাক তীব্র তীক্ষ্ণ শব্দে অন্ধকারকে যেন চিরিয়া ফেলিতেছে। ব্রহ্মহৃদয় নক্ষত্রটি শিরীষ গাছের মাথার উপর দপদপ করিয়া জ্বলিতেছে। প্রাঙ্গণের মধ্যস্থলে একটি অগ্নিকুণ্ড, তাহার চতুর্দিকে কয়েকজন সিপাহী বসিয়া অগ্নিসেবা করিতেছে। অঘোরবাবু নিজ ঘরে বসিয়া সন্ধ্যা বন্দনা করিতেছেন। রুমনি ঝুমনি নিদ্রামগ্ন। মৃন্ময় ঠাকুরের দুর্দশা ঘুচাইয়া উগ্রমোহন সিংহ তাহাকে উত্তর দিকের ঘরটায় শুইতে দিয়াছেন। ভদ্রভাবে বিছানা করিয়া দেওয়া হইয়াছে। দ্বারে কিন্তু সশস্ত্র প্রহরী। মৃন্ময় ঠাকুর ঘুমাইতেছেন কিনা ভগবান জানেন। তাহার কিন্তু উভয় চক্ষুই মুদ্রিত। মাঝের ঘরটায় উগ্রমোহন সিংহ রহিয়াছেন। তাহার নগ্নকায় পরিধানে শুধু কৌপিন। ভিকন্তেওয়ারির সহিত তিনি কুস্তি লড়িতেছিলেন। এই শীতের সন্ধ্যাতেও তাহার সর্বাঙ্গ দিয়া দরদর করিয়া ঘাম ঝরিতেছে। উগ্রমোহনের ইহা একটি বিলাস। তাহার সিপাহীদের মধ্যে অন্তত ২৫-৩০ জন কুস্তিগীর পালোয়ান আছে, এবং তাহারা প্রভুর সহিত কুস্তি লড়িতে পাইলে নিজেদের কৃতার্থ মনে করে। অর্ধ সন্ধ্যায় তিনি ভিকন্তেওয়ারিকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়াছেন। দুইজনে বীর বিক্রমে মল্লযুদ্ধে উন্মত্ত প্রায়। বাহিরে বনানী শীর্ষে শুক্লা চতুর্থীর চাঁদ অস্তাচলগামী। অনেকক্ষণ ধস্তাধস্তির পর উগ্রমোহন ভিকন্তেওয়ারিকে চিৎ করিয়া উঠিয়া দাঁড়াইলেন। চিৎ মানে জিত। ভিকন্তেওয়ারি উঠিয়া প্রভুর পদধূলি লইল। উগ্রমোহন তাহার পিঠ চাপড়াইয়া বলিলেন, সাবাস। বাহিরে কে মৃদুস্বরে ডাকিল, হুজুর। উগ্রমোহন গায়ে একটা কম্বল চাপা দিয়া ভিকন্তেওয়ারিকে দ্বার খুলিতে আদেশ দিলেন। দ্বার খুলিলে উগ্রমোহন সিংহ দেখিলেন যে নিমাইনগরে যে ৮ জন সিপাহী গিয়াছিল তাহারা ফিরিয়াছে। তাহাদের বার্তা এই, আজ সকাল হইতে মৃন্ময় ঠাকুরের পুত্রদ্বয়কে পাওয়া যাইতেছে না। সেতারের কানে মোচড় দিতে দিতে হাসি মুখে চন্দ্রকান্ত জিজ্ঞাসা করিলেন, তারপর ছেলে দুটো গিয়ে পালকিতে উঠল? কমলাক্ষবাবু উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ। সেতারের জুড়ির তার দুইটিতে মেজরাপের মৃদু আঘাত দিতে দিতে চন্দ্রকান্ত আবার বলিলেন, আমাদের বিশ্বাস মশাইয়ের ছেলে বেশ ওস্তাদ হয়ে উঠেছে তাহলে বলো। কমলাক্ষবাবু কোনো উত্তর দিলেন না। কমলাক্ষবাবু লোকটির কমলাক্ষ নাম এই হিসেবে সার্থক যে তাহার চোখ দুইটি রক্তাভ এবং বেশ ভাষা ভাষা। আঁটো সাঁটো গড়নের নাতিদীর্ঘ লোকটি অত্যন্ত স্বল্পভাষী। মামলা মকদ্দমা করার দিকে একটু ঝোঁক বেশি। তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়, এই ভাবটি কমলাক্ষবাবুর চোখে মুখে এবং সর্বাঙ্গ দিয়া যেন ফুটিয়া বাহির হইতেছে। কমলাক্ষবাবু কিন্তু চন্দ্রকান্তকে অর্থাৎ চন্দ্রকান্তের বুদ্ধিকে অত্যন্ত ভয় করিতেন। সেজন্য চন্দ্রকান্তের প্রতি তাহার শ্রদ্ধার অন্ত ছিল না। অকুণ্ঠিত চিত্তে তিনি চন্দ্রকান্তের সকল আদেশ পালন করিতেন। তাহার সর্বদা ভয় হইত যে চন্দ্রকান্ত যেরূপ বুদ্ধিমান, তাহাতে তাহার কোনো কার্যই হয়তো চন্দ্রকান্তের মনোমতো হইতেছে না। ইহা লইয়া চন্দ্রকান্ত অবশ্য কখনো কিছু বলেন নাই। কিন্তু এই ধারণা বদ্ধমূল থাকাতে কমলাক্ষ যখনই কোনো কার্য উপলক্ষে চন্দ্রকান্তের সমীপবর্তী হইতেন, তখনই তাহার আচার ব্যবহারে কথায় বার্তায় কেমন যেন একটা ভিজা বিড়াল গোজ ভাব ফুটিয়া উঠিত। ম্যানেজারকে নীরব থাকিতে দেখিয়া চন্দ্রকান্ত চোখ তুলিয়া তাহার দিকে তাকাইলেন এবং বলিলেন,
অর্থাৎ সংক্ষেপে এই দাঁড়াচ্ছে যে আমাদের গোমস্তা বিশ্বাসমশাইয়ের ছেলে দুটোকে রুমনি ঝুমনিকে দেখাবার নাম করে গঙ্গা গোবিন্দের বাড়িতে নিয়ে আসে এবং সেখানে তুমি তাদের বলো যে রুমনি ঝুমনি এখানে নেই, জম জঙ্গলে আছে। তুমি পালকির বন্দোবস্ত করে দেবার প্রস্তাব করো এবং তারা সে প্রস্তাবে রাজি হওয়াতে তুমি তাদের পালকিতে করে তুলে নিয়ে টাল জঙ্গলের কাছারিতে চালান করে দিয়েছ, এই তো? কমলাক্ষ নীরবে মাথা নাড়িলেন। সেতারের ঘরগুলিতে একবার হাত চালাইয়া চন্দ্রকান্তের সন্দেহ হইল, উদার আর নিপর্দাটি ঠিক মনোমতো আওয়াজ দিতেছে না। তিনি ঘাটটাকে একটু সরাইয়া দিতে দিতে বলিলেন, আমাদের বিশ্বাস গোমস্তার ছেলের সঙ্গে যে অজয় বিজয়ের আলাপ আছে তুমি জানলে কি করে? ওরা শ্যামগঞ্জে স্কুলে একসঙ্গে পড়ে কি না? ও। চন্দ্রকান্ত কাফির একটা গত আস্তে আস্তে বাজাইতে লাগিলেন, কিন্তু তাহার মুখ দেখিয়া মনে হইল যেন তিনি অন্য কিছু চিন্তা করিতেছেন। হঠাৎ তিনি আদেশ করিলেন, বিশ্বাসকে ডাকো। রাধামাধব বিশ্বাস এই এস্টেটের প্রাচীন কর্মচারী। মলিন ক্যাম্বিসের জুতো জোড়াটা বাহিরে ছাড়িয়া আসিয়া ভক্তিভরে নমস্কার করিয়া দাঁড়াইতেই চন্দ্রকান্ত বলিয়া উঠিলেন, আপনার ছেলে এক কাণ্ড করে বসে আছে। মৃন্ময় ঠাকুরের দুই ছেলে অজয় বিজয়ের সঙ্গে আমাদের রুমনি ঝুমনির বিয়ের সম্বন্ধ হচ্ছিল বুঝি। রুমনি ঝুমনিকে লুকিয়ে দেখাবে বলে আপনাদের ছেলে আজ তাদের গঙ্গা গোবিন্দের বাড়িতে এনেছিল। যত সব ছেলে মানুষই বুদ্ধি। তার উপর কমলাক্ষ করেছে আর এক কাণ্ড। রুমনি ঝুমনি আছে উগ্রমোহনের বনকর কাছারিতে। কমলাক্ষ ব্যাপারটা ঠিক জানত না, এক পালকি করে দিয়েছে পাঠিয়ে তাদের টালে। দেখুন দেখি কাণ্ড। কমলাক্ষ এবং বিশ্বাস উভয়ে বিস্মিত হইল। চন্দ্রকান্ত আবার কাফির গতে মন দিলেন। একটু বাজাইয়া আবার বলিলেন, আপনি এক কাজ করুন বিশ্বাস মশাই, আপনি এখনই কিছু খাবার টাবার নিয়ে আর আপনার ছেলেকে সঙ্গে নিয়ে টালে রওনা হয়ে যান। ছেলে দুটো তা না হলে সেখানে কষ্টের অবধি থাকবে না। আর কমলাক্ষ ততক্ষণ তাদের বাড়িতে একটা খবর পাঠিয়ে দিক, গঙ্গা গোবিন্দও আবার বাড়িতে নেই। বিশ্বাস মহাশয় মনে মনে ছেলের মুণ্ডপাত করিতে করিতে প্রভুর আদেশ পালন করিতে বাহির হইয়া গেলেন। এই সময় টালে যাওয়া কি সোজা কথা? বিশ্বাস চলিয়া যাইতে কমলাক্ষের ভিজা বিড়াল ভাবটা আরো স্পষ্ট হইয়া উঠিল। প্রভুর কথাবার্তা সে বেশ হৃদয়ঙ্গম করিতে পারিতেছিল না। কাফির গতটা মৃদু মৃদু বাজাইতে বাজাইতে চন্দ্রকান্ত বলিলেন, বিশ্বাসের ছেলেটাকেও টালে পাঠিয়ে দেওয়া দরকার, তা না হলে সব কথা প্রকাশ হয়ে যাবে যে। বুঝলে না চালটা? তুমি এক কাজ করো, মোহানিয়া ঘাট পেরিয়ে তবে টালে যেতে হয়। বিশ্বাস মশাই নদী পার হয়ে গেলে তুমি কোনো অজুহাতে ঘাটের মাঝি মাল্লা সবাইকে সদরে তলব করে ডাকিয়ে আনাও, অর্থাৎ আজ রাত্রিরে যেন কেউ মোহানিয়া ঘাট পেরিয়ে ওপারে যেতে না পারে, ওপার থেকে আসতেও না পারে, বুঝলে? এইবার কমলাক্ষ বুঝিয়াছিলেন। প্রভুর এবং প্রভুর বুদ্ধির পদে ভক্তিভরে নমস্কার করিয়া তিনি বাহির হইয়া গেলেন। যেন কিছুই হয় নাই। চন্দ্রকান্ত চক্ষু বুঝিয়া কাফি গত বাজাইতে লাগিলেন। তন্ময় হইয়া বাজাইতেছেন, বাহ্যজ্ঞান লুপ্ত প্রায়। খানিকক্ষণ পরে মৃদু পদশব্দে চন্দ্রকান্ত চোখ খুলিয়া জিজ্ঞাসা করিলেন, কে? ভজনা খানসামা আগাইয়া আসিয়া কহিল, ম্যানেজার বাবু বাহিরে অপেক্ষা করিতেছেন, 1 মিনিটের জন্য দেখা করিবেন কি? কমলাক্ষ আসিলে চন্দ্রকান্ত জিজ্ঞাসা করিলেন, আবার কি? মোহানিয়া ঘাটে লোক পাঠালাম। আমি ভাবছি রুমনি ঝুমনিকে কিডন্যাপ করার জন্য 1 নম্বর নালিশ ঠুকে দিলে কেমন হয়, গঙ্গা গোবিন্দকে ফরিয়াদি খাড়া করে। চন্দ্রকান্ত একটু মৃদু হাসিলেন, বলিলেন, তখন তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমার নামে খরচ লিখে তহবিল থেকে শতখানেক টাকা তুমি নিয়ে নাও গিয়ে, বকশিস দিলাম তোমাকে। তোমার আজকের কাজে আমি খুব খুশি হয়েছি। কিডন্যাপের মকদ্দমা এখন থাক, পরে ভেবে দেখা যাবে। কমলাক্ষবাবু ভিজা বিড়ালের মতো চাহিতে চাহিতে বলিতে লাগিলেন, বকশিস আবার
আপনার তো খাচ্ছি পড়ছি, তহবিলে এখন মজুদ বেশি নেই, তাছাড়া কাল শ্রীপঞ্চমী। সেদিকে কর্ণপাত না করিয়া চন্দ্রকান্ত আবার সেতারে মন দিলেন। কমলাক্ষবাবু নমস্কার করিয়া বাহির হইয়া যাইতেই সেতার রাখিয়া চন্দ্রকান্ত একটু মুচকি হাসিলেন এবং গা ভাঙিয়া হাঁকিলেন, ওরে ভজনা, তামাক দিয়ে যা, আর মিসিরজিকে একটু খবর দে। কাফি রাগিনীর গত ও গীত সমস্ত আলাপ করিয়া মিসিরজি যখন বিদায় লইলেন তখন সন্ধ্যা আসন্ন। রাধাকিষণজিউর মন্দিরে কাঁসর ঘণ্টা বাজিতে শুরু করিয়াছে, নহবতখানায় বাঁশিতে পূরবী বাজিতেছে। চন্দ্রকান্তের সমস্ত হৃদয় সহসা কেমন যেন বিষাদময় হইয়া উঠিল। আলবোলার নলটা মুখে দিয়া নিতান্ত অসহায়ের মতো তিনি তাকিয়া ঠেস দিয়া একা বসিয়া রহিলেন। অকারণে কেন যেন তাহার মনে হইল পৃথিবীতে কিছুরই কোনো অর্থ নাই। অকস্মাৎ বাহিরে মাদলের শব্দ শুনিয়া তাহার আচ্ছন্ন ভাবটা কাটিয়া গেল। তিনি জানালা দিয়া গলা বাড়াইয়া দেখিলেন এক দল বেদে বেদেনী আসিয়া কাছারি বাড়িতে নাচ গান জুড়িয়া দিয়াছে। একটি উদগ্র যৌবনা নারী আধময়লা একটা লাল রঙের ঘাগরা এবং নীল রঙের কাঁচুলি পরিয়া নানাবিধ অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করিয়া সকলকে লোলুপ করিয়া তুলিয়াছে। চন্দ্রকান্ত হাঁকিলেন, ভজনা। ভজনা আসিলে তিনি ম্যানেজার বাবুকে একবার ডাকিয়া দিতে বলিলেন। ভজনা চলিয়া গেলে চন্দ্রকান্ত দাঁড়াইয়া উঠিয়া বেদেনীর নাচ দেখিতে লাগিলেন। মাথায় বাবরি চুলওয়ালা তাহার দুইজন সঙ্গী মাথা নাড়িয়া নাড়িয়া বিভোর হইয়া মাদল বাজাইতেছে। বেশ নাচে তো মেয়েটি, চমৎকার স্বাস্থ্য। কমলাক্ষবাবু আসিতেই তিনি বলিলেন, ওই বেদে বেদেনীর দলকে এখনই গ্রাম থেকে দূর করে দাও। যে আজ্ঞে। কমলাক্ষ চলিয়া গেলে চন্দ্রকান্ত নিজের ব্যবহারে নিজেই আশ্চর্য হইয়া গেলেন। তিনি কমলাক্ষকে ডাকাইয়াছিলেন জানিবার জন্য যে সমস্ত রাত নাচিলে মেয়েটি কত লইবে, অথচ তিনি এ কি বলিয়া বসিলেন। ম্যানেজারের আদেশক্রমে বেদে বেদেনীর দল চলিয়া গেল। চন্দ্রকান্ত দাঁড়াইয়া দেখিলেন। তাহারা যতক্ষণ না দৃষ্টি পথ বহির্ভূত হইয়া গেল চন্দ্রকান্ত নিমেষহীন নেত্রে চাহিয়া রহিলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক কথাই তাহার মনে হইল। কি বিচিত্র সৃষ্টি এই নারী! তাহার জীবনেও নারী বার কয়েক আসিয়াছিল। অতি বাল্যকালে তিনি ভালোবাসিয়াছিলেন উগ্রমোহনের ভাগিনেয়ীকে, কিন্তু কোষ্ঠী অন্তরায় হইল। গঙ্গা গোবিন্দের সহিত তাহার বিবাহ হইয়া গেল। ক্রমশ তাহার যৌবন বিকশিত হইল বটে, কিন্তু চন্দ্রকান্ত লেখাপড়া, গান বাজনা, ছবি আঁকা প্রভৃতি লইয়া এত ব্যস্ত রহিলেন যে অন্য কিছু ভাবিবারই অবসর পাইলেন না। মূর্খ উগ্রমোহনের ধারণা যে রেশমকে তিনি লুকাইয়া ভালোবাসিয়াছিলেন। যে রমণীর প্রেম রজত মূল্যে ক্রয় করা যায় তাহাকে চন্দ্রকান্ত ভালোবাসিতে পারেন না। যে পত্রখানা তিনি রেশমকে লিখিয়াছিলেন এবং যাহা উগ্রমোহন বাহাদুরি করিয়া সেদিন তাহাকে ফিরাইয়া দিয়াছেন, তাহা যে একটা ছদ্ম প্রেমপত্র, তাহা বুঝিবার শক্তি উগ্রমোহনের থাকিলে আর ভাবনা কি ছিল। উগ্রমোহনের প্রণয় লীলায় বিঘ্ন জন্মাইবার জন্যই তিনি ইচ্ছা করিয়া চিঠিখানা লিখিয়াছিলেন এবং কৃতকার্য হইয়াছিলেন। রেশম বাইজি 2 দিন পরই দেশ ত্যাগ করিয়াছিল। চন্দ্রকান্তের অধরে মৃদু হাস্যরেখা ফুটিয়া উঠিল। তাহার পর অবশ্য জমাটি রকম প্রেমে তিনি পড়িয়াছিলেন, তাহা কলিকাতায়, তাহার এক বন্ধুর ভগ্নীর সহিত। সুজাতা তাহার নাম। সুজাতার পিছনে অনেক টাকা খরচ করিয়াছেন তিনি, কিন্তু বিলাতি জাহাজ যেই এক ব্যারিস্টার আনিয়া ভারতের তীরে নামাইয়া দিল, অমনি সুজাতার সমস্ত প্রেম উবিয়া গেল। পাড়াগাঁয় জমিদারের ছেলে আর বিলাতি আমদানি ফ্যাশন দুরস্ত ঝকঝকে ব্যারিস্টার, আকাশ পাতাল তফাত। সুজাতার নির্বাচনকে দোষ দেওয়া যায় না। মোটের উপর চন্দ্রকান্ত ভাবিয়া দেখিয়াছেন যে নারী জাতির সঙ্গে তাহার পোষাইবে না। নারী জাতির প্রতি চন্দ্রকান্তের আকর্ষণ যে নাই তাহা নহে, কিন্তু বিতৃষ্ণাও প্রবল। এত ক্ষুদ্র টাকা দিয়ে কেনা যায়, সত্যই টাকা দিয়ে কেনা যায়। কই, এমন স্ত্রীলোক একজনও তো তাহার চোখে পড়িল না যে যে ঐশ্বর্যের মোহে মুগ্ধ না হয়। দরিদ্র স্বামীর যাহারা সতী স্ত্রী, তাহারাও অপরের ঐশ্বর্য দেখিয়া লোলুপ দৃষ্টিতে তাকাইয়া থাকে।
আর স্বামীদের বাক্য যন্ত্রণা দেয়। না, অতি নীচ এই স্ত্রী জাতিটি। হায় ভগবান, প্রেমাস্পদা মানসীকে এত হীন অকিঞ্চিৎকর করিয়া সৃষ্টি করিলে কেন? না, সেতারের সঙ্গে প্রেম করাই ভালো। ওই বেদেনী মেয়েরাও কি এত নীচ? ভৃত্য ঘরে আলো লইয়া প্রবেশ করাতে চন্দ্রকান্তের চমক ভাঙিল। তিনি বলিলেন, ওরে, জুতো আর ছড়িটা আনতো, একটু বেড়াইতে বেরোই। নদীর তীরে তীরে চন্দ্রকান্ত ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। সহসা তাহার নজরে পড়িল যে নৌকা করিয়া সেই বেদের দল নদী পার হইতেছে। ওপারে তাহাদের তাঁবু রহিয়াছে, তাহাও দেখা গেল। বেড়াইয়া চন্দ্রকান্ত যখন ফিরিলেন, তখন নহবতখানায় সানাই ইমন ধরিয়াছে। মৃন্ময় ঠাকুরের পুত্রদ্বয়ের আকস্মিক অন্তর্ধান বার্তা শুনিয়া উগ্রমোহন সহসা যেন কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িলেন। মনের মধ্যে তাহার রাগ যতই হোক, সিপাহীদের সম্মুখে তাহা প্রকাশ করিতে তাহার সংকোচ হইল। পরাজিত হইয়া ক্রোধ প্রকাশ করাটা আত্মসম্মান হানিকর। উগ্রমোহন ভিতরে ভিতরে পুড়িতে লাগিলেন। তাহার নাসারন্ধ্রের স্ফীতি দেখিয়া অঘোরবাবু তাহা বেশ বুঝিতেছিলেন। অঘোরবাবুর পাষাণ মুখচ্ছবির একটি পেশিও বিকম্পিত হইল না। তিনি মৃদুস্বরে উগ্রমোহনকে বলিলেন, মৃন্ময়কে ডেকে একবার জিজ্ঞাসা করা উচিত, সে কিছু জানে কিনা। উগ্রমোহন বলিলেন, আমি আগে চলে যেতে চাই। তুমি মৃন্ময়কে ডেকে জিজ্ঞাসা করো এবং বলো যে যদি তার ছেলেদের সঙ্গে কোনো কারণে রুমনি ঝুমনির বিবাহ না হয়, তাহলে সামান্য কুকুরের মতো তাকে ঠেঙিয়ে মেরে ফেলব আমি। তাহারা ঘরের মধ্যে বসিয়া কথাবার্তা কহিতেছিলেন। বাহিরে গলার মৃদু শব্দ করিয়া পচনা সহিস ডাকিল, হুজুর। কে? অঘোরবাবু গিয়া দ্বার খুলিয়া জিজ্ঞাসা করিলেন, কি চাস তুই? পচনা উত্তর দিল, ঘোড়াটা হুজুর ফিরে চলে এসেছে, জামাইবাবু আসেননি। কোথাও পড়ে টরে যাননি তো? বলেন তো, খোঁজ করি। বস্তুত উগ্রমোহনের ঘোড়ায় চড়িয়া গঙ্গা গোবিন্দ অধিক দূর যান নাই। ঘোড়া ছাড়িয়া দিয়া পদব্রজেই তিনি চলিয়া গিয়াছিলেন। ঘোড়াটা ফিরিয়াছে শুনিয়া উগ্রমোহনের আনন্দ হইল। তিনি এখনই বাড়ি ফিরিতে চান। এতটা পথ অশ্বারোহণে গিয়া বাড়ি পৌঁছিতে তাহার অবশ্য রাত্রি হইয়া যাইবে। তা হোক, তাহার বাড়ি ফেরা একান্ত দরকার। এসরাত ছুঁড়িয়া ফেলিয়া দেওয়ার পর হইতে বন্যীর সহিত তাহার ভালো করিয়া কথাই হয় নাই। বাহিরে বাহিরে তিনি ফিরিতেছিলেন। সন্ধি কামনায় তাহার সমস্ত অন্তর আকুল হইয়া উঠিয়াছিল। দ্বিতীয়ত, মানিক মণ্ডলকে দিয়া ছেলে দুইটার খোঁজ খবর করিতে হইবে, বিবাহের আর দিন নাই। তৃতীয়ত, গঙ্গা গোবিন্দ গিয়া পুলিশের শরণাপন্ন হইতে পারে, তাহারও একটা ব্যবস্থা করা প্রয়োজন। বাড়ি তাহাকে ফিরিতেই হইবে। পুলিশের কথা মনে হইতেই তিনি অঘোরবাবুকে বলিলেন, আমি এখন চলে যাচ্ছি। যদি পুলিশ আসে আজ রাত্রেই মারপিট করে হাঁকিয়ে দেবে। 50 জন সিপাহী তো আছে। আর রাত্রে যদি কোনো গোলমাল না হয়, রুমনি ঝুমনি আর মৃন্ময় ঠাকুরকে কাল ভোরেই এখান থেকে সরিয়ে বাথানে নিয়ে রেখে এসো। ওদের রেখে তুমি ফিরে এসো, কিন্তু কাল তোমার এখানে থাকা চাই। সিপাহীদের সব বাথানে পাঠিয়ে দাও। এক ভিকন তেওয়ারি ছাড়া আর কারোর থাকার দরকার নেই। অন্ধকারে বন পথটা সাবধানে পার হইয়া উগ্রমোহন মাঠে পড়িলেন এবং অশ্বের বেগ বাড়াইয়া দিলেন। অন্ধকার ভেদ করিয়া উগ্রমোহনের ঘোড়া ছুটিতে লাগিল। শীতের নির্মেঘ আকাশে অগণ্য নক্ষত্র। ক্ষুরোধার তীক্ষ্ণ তীব্র বাতাস বহিতেছে। দৃঢ় বজ্র মুষ্টিতে উগ্রমোহন অশ্বের বলগা ধরিয়া বসিয়া আছেন। তাহার মনের মধ্যে দুইটি মুখচ্ছবি জাগিতেছে, বন্যী ও চন্দ্রকান্ত, ভগ্নী ও ভ্রাতা। উগ্রমোহনের অশ্ব যখন গ্রামে প্রবেশ করিল, তখন গ্রাম নিষুপ্ত। গ্রামের ভিতর কতকগুলি কুকুর অকারণে চিৎকার করিতেছে। একদল শৃগাল ডাকিতে ডাকিতে হঠাৎ একযোগে চুপ করিয়া গেল। তারার আলোয় গ্রাম প্রান্তের তালগাছগুলি রহস্যময় হইয়া উঠিয়াছে। কর্কশ রবে ডাকিতে ডাকিতে একটা পেচক উড়িয়া গেল। রাত্রির অন্ধকার ঘনতর হইয়া উঠিল। ঘোড়ার উপর হইতে উগ্রমোহন দেখিতে পাইলেন
চন্দ্রকান্তের খাস কামরায় এখনো আলো জ্বলিতেছে। চন্দ্রকান্ত এখনো জাগিয়া আছে নাকি? একদান দাবা খেলিয়া গেলে কেমন হয়? উগ্রমোহন অশ্বের মুখ ফিরাইলেন। চন্দ্রকান্তের বাড়ির কাছাকাছি আসিয়া দেখিলেন দেউড়ি তখনও বন্ধ হয় নাই। উগ্রমোহনের অশ্ব আসিয়া দেউড়ির ভিতর প্রবেশ করিতে গুর্খা প্রহরী আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, চন্দ্রকান্ত কোথায়? बाबू साहब अभी बाहर निकले हैं। सवारी पर? जी नहीं, पैदल। हमारा सलाम कह देना। जी हुजूर। गुरखा सेलाम करिया सरिया दाঁড়াইল। উগ্রমোহন আবার অশ্বের মুখ ফিরাইলেন। উগ্রমোহনের অশ্ব যখন চন্দ্রকান্তের বাড়ির সীমানা ছাড়াইতেছে, চন্দ্রকান্ত তখন নিজের বাগানের অর্কিড হাউসে গোপনে বসিয়া ছদ্মবেশ পরিত্যাগ করিতেছিলেন। ছদ্মবেশ গ্রহণে চন্দ্রকান্তের অসাধারণ পারদর্শিতা। সঙ্গীত বিদ্যার মতো এই বিদ্যাটিও তিনি বহু কৌশলে ও বহু অর্থ ব্যয় করিয়া আয়ত্ত করিয়াছেন। যখনই সকলের অগোচরে কোনো কার্য করা তাহার প্রয়োজন হয়, তিনি ছদ্মবেশ ধারণ করেন। অর্কিড হাউস হইতে সহজভাবে বাহিরে আসিলেন। গেটে প্রবেশ করিতেই গুর্খা আসিয়া অভিবাদন করিয়া জানাইল যে উগ্রমোহনবাবু আসিয়াছিলেন এবং সেলাম জানাইয়া গিয়াছেন। আচ্ছা বলিয়া চন্দ্রকান্ত ভিতরে চলিয়া গেলেন। তখনও তাহার রাগে শির দুইটা দপদপ করিতেছে। তিনি ওপারে গিয়াছিলেন। বেদেনীর নাম ফুলকি, সত্যি আগুনের ফুলকি। ওপারেও সে একদল দর্শকের সম্মুখে নৃত্য করিতেছিল। সে এক সর্পিনী ফণা বিস্তার করিয়া আবেগে কাঁপিতেছে। তাহার খিলখিলে হাসি চন্দ্রকান্ত এখনো শুনিতে পাইতেছেন। টেবিলের উপর নীল রঙের ডোম দেয়া একটি সুদৃশ্য বাতি কমানো আছে। ধূপাধারের ধূপ তখনও পুড়িয়া নিঃশেষ হইয়া যায় নাই। ক্ষীণ ধূম রেখায় অগরুর গন্ধ তখনও পুড়িয়া পুড়িয়া আপনাকে বিলাইতেছে। চন্দ্রকান্ত এসরাজটি নামাইয়া কানাড়ায় গান ধরিলেন, আনন্দ ঘন আনন্দ ভয়। উগ্রমোহন যখন বাড়ি পৌঁছিলেন তখন তাহার খাস চাকর ব্রজ ছাড়া আর কেউ জাগিয়াছিল না। ঘোড়া হইতে নামিতেই ব্রজ আসিয়া ঘোড়া ধরিল। ঘোড়া হইতে নামিয়া সোজা তিনি অন্দরমহলে চলিয়া গেলেন। নৈশ প্রহরী তাহাকে অভিবাদন করিল, তাহা তিনি দেখিতে পাইলেন না। ভিতরে গিয়া দেখিলেন বন্যির ঘরে তখনও আলো জ্বলিতেছে। চতুর্দিক নিস্তব্ধ। দালানের ঘড়িটা শুধু টক টক শব্দ করিতেছে। নিঃশব্দ পদসঞ্চারে উগ্রমোহন বন্যীদেবীর ঘরের সম্মুখে উৎকর্ণ হইয়া খানিকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। দ্বার ভেজানো ছিল, ভিতর হইতে কোনো শব্দ নাই। মৃদু করাঘাত করিয়া তিনি দ্বার খুলিয়া ভেতরে গেলেন। দেখিলেন বন্যীদেবী কার্পেটে কি যেন বুনিতেছেন। উগ্রমোহন কহিলেন, এখনো জেগে আছো দেখছি, বুনছ কি? জুতো। লেখাপড়া সঙ্গীত চর্চা সব ছেড়ে হঠাৎ এ কি? বন্যীদেবীর নয়নে একটা ক্ষণিক দীপ্তি ফুটিয়া নিবিয়া গেল। তিনি উত্তর দিলেন, যস্মিন দেশে যদাচারু। উগ্রমোহন পাগড়িটা খুলিয়া রাখিতে রাখিতে ঈষৎ হাস্য করিয়া বলিলেন, একটা গান শুনতে ইচ্ছে করছে এখন। বন্যীকুমারীর গম্ভীর মুখে একটা হাসির আভা ফুটি ফুটি করিতে লাগিল। তিনি কিন্তু কোনো উত্তর দিলেন না, আপন মনে বুনিয়া যাইতে লাগিলেন। উগ্রমোহন আবার কথা কহিলেন, কতক্ষণ বুনবে? বন্যীকুমারী হাসিয়া কি যেন একটা বলিতে যাইতেছিলেন। এমন সময় শব্দ হইল, হুম ব্রো হুম ব্রো হুম ব্রো। এ কি, চন্দ্রকান্ত এলো নাকি? উগ্রমোহন নামিয়া গেলেন। চন্দ্রকান্ত হাসিয়া বলিলেন, তুমি গিয়ে ফিরে এসেছ শুনলাম, এসো একদান বসা যাক। দুইজনে দাবার ছক লইয়া মুখোমুখি বসিলেন। বন্যীদেবী অন্দরমহলে একা বসিয়া বুনিতে লাগিলেন। তাহার মুখের উদীয়মান হাসিটি নিবিয়া গেল। অতি প্রত্যুষেই উগ্রমোহন অশ্বারোহণে বাহির হইয়া গিয়াছেন। কোথায় গিয়াছেন কেউ জানে না। রানী বন্যীকুমারী প্রভাতে উঠিয়া স্নানাদি সমাপনান্তে একখানি পট্টবস্ত্র পরিধান করিয়া এবং 2 ডালা পদ্মফুল লইয়া চন্দ্রকান্তের বাড়ির উদ্দেশ্যে পালকিযোগে যাত্রা করিলেন। প্রায় 1 বৎসর পরে তিনি পিতৃগৃহে গমন করিতেছেন। তাহার পালকি আবৃত করিয়া লাল মখমলের একটি আস্তরণ, তাহার সোনালী ঝালর
প্রভাতের স্বর্ণ কিরণে ঝলমল করিতে লাগিল। তাহার পশ্চাতে একটি সাধারণ পালকিতে তাহার 2 দাসী ও প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া চলিয়াছে। চন্দ্রকান্তের বাড়িতে সরস্বতী পুজোর একটু বৈচিত্র্য আছে। চন্দ্রকান্ত রায়ের অন্দরমহলে এক প্রকাণ্ড ফুলের বাগান, অনেক রকম ফুল, জাতি, জুথি, জবা, টগর হইতে আরম্ভ করিয়া গোলাপ, রজনীগন্ধা, ক্রিসান্থিমন, এমনকি পিটুনিয়া, ডালিয়া, ভায়োলেট, সুইট পি প্রভৃতি বিলাতি মরশুমি ফুলেরও প্রাচুর্য সেখানে। এই বৃহৎ উদ্যানের মধ্যস্থলে বিশাল এক দীর্ঘিকা, ঘন কালো তাহার জল পদ্মফুলে ভরা। সেই দিঘির মধ্যে শ্বেত প্রস্তরের প্রকাণ্ড একটি মঞ্চ এবং সেই মঞ্চকে আচ্ছাদন করিয়া সুন্দর শ্বেত মর্মরের প্রকাণ্ড এক পদ্মফুল। তাহার মর্মর নির্মিত মনোরম মৃণালটি জলের ভিতর হইতে বাঁকিয়া উঠিয়াছে। চন্দ্রকান্তের সরস্বতীর প্রতিমা দীর্ঘিকা মধ্যবর্তী এই মঞ্চে স্থাপিত হয়। কৃষ্ণনগরের অনিন্দকান্তি প্রতিমা, কিন্তু পূজার দিন মঞ্চে শুধু প্রতিমাই থাকেন না। পৃথিবীর যেখানে যত জ্ঞানী গুণী বিদ্যানুরাগী আছেন বা ছিলেন, সকলেরই ক্ষুদ্র বৃহৎ প্রতিকৃতির সমাবেশ সেখানে হয়। তাহা ছাড়া পূজার দিন সকাল হইতে আরম্ভ করিয়া সেই মঞ্চের চতুর্দিকে প্রসিদ্ধ সেতারি, বিনকার, এসরারি, রাগরাগিনীর আলাপে চতুর্দিক মুখরিত করিয়া তোলে। সরস্বতীর পূজারী চন্দ্রকান্ত স্বয়ং। চন্দ্রকান্তের হুকুম পারতপক্ষে কোনো বৈষয়িক ব্যাপারে সেদিন যেন তাহাকে বিরক্ত না করা হয়। আরও একটা বৈশিষ্ট্য আছে, এই বাণী অর্চনায় তিনি যাহাকে তাহাকে নিমন্ত্রণ করেন না। এই উপলক্ষে বাণীর একনিষ্ঠ সাধকগণকেই তিনি প্রতি বৎসর আহ্বান করিয়া থাকেন। আত্মীয় স্বজনের মধ্যে কেবল গঙ্গা গোবিন্দ এবং রানী বন্যীকুমারী নিমন্ত্রিত হন, কিন্তু উগ্রমোহন সিংহ নয়। বাণীর সাধনায় সত্যকার আগ্রহের পরিচয় না থাকিলে চন্দ্রকান্তের আয়োজিত বাণী পূজার নৈবেদ্য সাজাইবার আহ্বান মেলে না। বাতাসপুর গ্রামের দরিদ্র সারেঙ্গি বাদককে চন্দ্রকান্ত সসম্ভ্রমে আমন্ত্রণ করেন, কিন্তু হাই স্কুলের হেডমাস্টারকে নয়। ইহা লইয়া বহু নিন্দা সমালোচনা হইয়াছে, কিন্তু চন্দ্রকান্তের মত পরিবর্তিত হয় নাই। আজ সকাল হইতে 3-4টি ছোট ছোট হালকা পানসি দিঘিতে ভাসিতেছে। অতিথিগণ আসিলে সেই পানসি করিয়া তাহাদিগকে পূজা মঞ্চে লইয়া যাওয়া হইতেছে। তাহারা অঞ্জলি দিয়া ফিরিয়া আসিতেছেন, কেহ বা পানসি লইয়া দিঘিতে বেড়াইতেছেন। রানী বন্যীকুমারী আসিয়া ঘাটে দাঁড়াইতেই গঙ্গা গোবিন্দ একখানি পানসি বাহিয়া হাসি মুখে তাহার দিকে অগ্রসর হইলেন। রানী বন্যীকুমারীরও স্মিত মুখে গঙ্গা গোবিন্দের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিলেন। আকাশে বাতাসে শ্রী পঞ্চমীর শ্রী ফুটিয়া উঠিয়াছে। ধূপ ধুনা ফুলের গন্ধে বাতাস ভারাক্রান্ত। গঙ্গা গোবিন্দ পানসি বাহিয়া আসিতে আসিতে দেখিতে পাইলেন মহিমময়ী মূর্তিতে বাণী দাঁড়াইয়া আছেন। পট্টবস্ত্রের টকটকে লাল পাড়, সীমন্তে রক্তবর্ণ সিঁদুর, হস্তে কমল কলি। বন্যীকুমারী ভাবিতেছিলেন, আহা, গঙ্গা গোবিন্দ রোগা হইয়া গিয়াছেন। পানসি ঘাটে লাগাইয়া গঙ্গা গোবিন্দ বলিলেন, বাণী এসো। বন্যীকুমারী হাসিয়া উত্তর দিলেন, বাণী মারা গেছে, আমি এখন বন্যী। তোমার নূতন নামটা মনেই থাকে না। পরস্ত্রীর নাম মনে না থাকাই ভালো। বন্যীকুমারী পানসিতে উঠিলেন। পানসি মঞ্চের দিকে ভাসিয়া চলিল। কিছুক্ষণ উভয় নীরব। গঙ্গা গোবিন্দ ধীরে ধীরে বলিলেন, আমাকে কি এখনো ক্ষমা করনি বিনা? বন্যীকুমারীর মুখে হাসি ফুটিয়া উঠিল। তিনি একটু হাসিয়া উত্তর দিলেন, আজও সে কথা ভুলনি দেখছি। আশ্চর্য তোমার স্মরণশক্তি। না, ভুলিনি বলিয়া গঙ্গা গোবিন্দ কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তাহার পর একটু হাসিয়া বলিলেন, তোমাদের কাউকেই ভুলতে পারছি না। ভুলতে দিচ্ছ কই তোমরা? বন্যীকুমারীর ভ্রূলতা কুঞ্চিত হইল। কানের হীরার দুল দুইটি সূর্য কিরণে জ্বলিয়া উঠিল। ঘাড় ফিরাইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, অর্থাৎ? তুমি জানো না? কি জানি না? গঙ্গা গোবিন্দ কিছু না বলিয়া নীরবে দাঁড় বাহিতে লাগিলেন। তাহার পর বন্যীর মুখের দিকে চাহিয়া বলিলেন, এ কথা তোমার তো না জানবার নয় যে
তোমার স্বামী আমার মেয়ে দুটিকে জোর করে নিয়ে গিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে মৃন্ময় ঠাকুরের ছেলেদের সঙ্গে বিয়ে দেবার চেষ্টা করছেন। এ কথা বন্যকুমারী সত্যই শোনেন নাই। স্বামীর এই কার্য তাহার নিকট অত্যন্ত হীন বলিয়া ঠেকিল। তাহার আত্মসম্মানে যেন আঘাত লাগিল। গঙ্গা গোবিন্দের কাছে নিজেকে অত্যন্ত হীন বলিয়া মনে হইতে লাগিল। মুখে তিনি কিন্তু বলিলেন, সবলের কাছে বলই একমাত্র যুক্তি, দুর্বলের যুক্তি ক্রন্দন। গঙ্গা গোবিন্দ বলিলেন, আমি দুর্বল নই, ক্রন্দন আমি করছি না, গল্পটা তোমায় শোনালাম। বন্যকুমারী অকস্মাৎ বলিয়া উঠিলেন, এই কি তোমার গল্প শোনানো? আড়ালের স্বামীর নিন্দা করে স্ত্রীর কাছে বাহাদুরি নেওয়ার বাসনা। মেয়ের বিয়ে একদিন তোমার দিতেই হবে। আমার স্বামী সৎপাত্র দেখে সেই বিবাহ ঘটিয়ে দিচ্ছেন। এত বড় তোমার গর্ব যে তাতে কৃতজ্ঞতা বোধ না করে তুমি রাগ করছো। স্পর্ধারও সীমা থাকা উচিত। গঙ্গা গোবিন্দ এই তেজস্বিনীকে চিনিতেন। বাণী যে তাহার বাল্য সহচরী। গঙ্গা গোবিন্দ বলিলেন, রাগ করো না বাণী, আমার কথাটা ভেবে দেখো। বন্যকুমারী বলিলেন, তুমিও ভেবে দেখো, তিনি আমার স্বামী। পানসি আসিয়া পূজা মঞ্চে ভিড়িল। বাণী ও গঙ্গা গোবিন্দ নামিয়া অঞ্জলি দিতে গেলেন। অঞ্জলি দেওয়া শেষ হইয়াছে। চন্দ্রকান্ত বিভোর হইয়া সারেঙ্গীর আলাপ শুনিতেছিলেন। বন্যকুমারী পূজা সমাপন করিয়া বাড়ি ফিরিয়া গিয়াছেন। গঙ্গা গোবিন্দ একা একা বসিয়া ভাবিতেছেন, বাণীর সহিত কতকাল পরে দেখা। সেই বাণী, যিনি একদিন তাহার গলায় জোর করিয়া এক ছড়া ফুলের মালা পরাইয়া দিয়া বলিয়াছিলেন, তুমি আমার বর। সেই বাণী আজ প্রবল পরাক্রান্ত উগ্রমোহনের স্ত্রী রানী বন্যকুমারী। বাণী গঙ্গা গোবিন্দের জীবনের প্রথম প্রেম। নিষ্কলঙ্ক, শুভ্র। আজ এতদিন পরে তাহার সহিত দেখা হইল বটে, কিন্তু তিনি ঝগড়া করিয়া বসিলেন। ছি ছি, কাজটা অন্যায় হইয়া গিয়াছে। আর জীবনে হয়তো তাহার সহিত দেখাই হইবে না। গঙ্গা গোবিন্দ যে বাণীকে ভালোবাসেন তাহা কি বাণী জানেন? কোনোদিনও তো তিনি তাহা জানান নাই। বাণী তাহাকে বিবাহ করিতে চাহিয়াছিলেন, কিন্তু বড়লোকের মেয়ে বলিয়া গঙ্গা গোবিন্দ তাহাকে বিবাহ করেন নাই। বড়লোকের মেয়ে হওয়াটা কি অপরাধ? হঠাৎ গঙ্গা গোবিন্দের চিন্তাধারা ব্যাহত হইল। ভজনা খানসামা ঘাটের উপর হইতে তাহাকে ডাকিতেছে দেখা গেল। কেন, কি হইল? পানসি বাহিয়া ঘাটের কাছে গিয়া শুনিলেন যে বাহিরে কমলাক্ষবাবু বড় ব্যস্ত হইয়া পড়িয়াছেন। বাঘার বিল জলকর উগ্রমোহনের সিপাহীরা নির্মমভাবে লুণ্ঠন করিতেছে। 10 জন লোক গুরুতর রূপে আহত হইয়াছে। গঙ্গা গোবিন্দ আসিয়া চন্দ্রকান্তকে খবর দিতেই চন্দ্রকান্ত বলিলেন, আহ, আজকের দিনেও জ্বালাবে উগ্রমোহন, থানায় খবর দিতে বলো। আমি কি করব? কমলাক্ষবাবু ইহাই চাহিতেছিলেন। বাঘার বিল জঙ্গলে ভীষণ দাঙ্গা। উভয় পক্ষে প্রায় 25 জন আহত হইয়াছে। দুধনাথ পাড়ে মাথায় গুরুতর আঘাত পাইয়াছে। অচেতন অবস্থায় তাহাকে সদর হাসপাতালে ডুলি করিয়া লইয়া গিয়াছে। চন্দ্রকান্তের প্রায় 50 জন সিপাহী, থানার দারোগা, কনস্টেবল, চৌকিদার সকলে ঘটনাস্থলে উপস্থিত। দাঙ্গা তথাপি চলিতেছে। নানারূপ সত্য মিথ্যা গুজব আশেপাশে ছড়াইয়া পড়িতেছে। কেহ বলিতেছে উগ্রমোহন বাবু স্বয়ং বর্ষাহস্তে ঘোড়ায় চড়িয়া গিয়াছেন। অধিকাংশ লোকেরই মত যে সম্পত্তিটা আসলে উগ্রমোহন সিংহেরই পূর্বপুরুষদের ছিল। চন্দ্রকান্তের পিতামহ কি কৌশলে জলকরটাকে অধিকার করিয়া বসিয়াছিলেন। উগ্রমোহন সিংহ হঠাৎ তাহা জানিতে পারিয়াছেন, তাই এই কাণ্ড। তিনি মরদকা বাচ্চা, ছাড়িবেন কেন? কথাটা হইতেছিল পীরপুরের গোলকসার বাসায়। গোলকসা লোকটি নিঃসন্তান। 2 বার বিবাহ করিয়াও সংসার স্থাপন করিতে পারে নাই। তাহার দ্বিতীয়া পত্নীটিও বৎসর 2 আগে মারা গিয়াছে। গোলকসার থাকিবার মধ্যে আছে তেজারতি কারবার, তাহা প্রায় লাখখানেক টাকার, আর আছে এক যমজ ভাই। কিন্তু সেও বহুদিন হইল গোলকের সম্পর্ক ত্যাগ করিয়া কলিকাতায় গিয়া বাস করিতেছে।
অনেকেরই ধারণা সে মারা গিয়াছে। এখন গোলকসার চড়া সুদে জমিদারগণকে টাকা ধার দেওয়া জীবিকা, ইহাই তাহার জীবনের বন্ধন এবং কর্মের প্রেরণা। চন্দ্রকান্ত রায়কে টাকা ধার দিবার সুবিধে হইয়াছে বলিয়া সে পীরপুরে আসিয়া স্বচ্ছন্দে বাস করিতেছে। উগ্রমোহন সিংহকে মরদকা বাচ্চা বলিয়া যে লোকটি সম্মান প্রদর্শন করিতেছিল সে বৃন্দাবন মোদক। গোলকসার বাসার সম্মুখে তাহার মুদিখানার দোকান। গোলকসা বলিল, মরদকা বাচ্চা? তুমি তো ফট করে বলে বসলে, কথা বলতে তো আর পয়সা খরচ হয় না, হোঁতকা হলেই মরদকা বাচ্চা হলো, বেশ যা হোক। বৃন্দাবন মোদক গোলকসাকে ঈর্ষার চক্ষে দেখিত। সে উত্তর করিল, মরদকা বাচ্চা যদি কেউ এ তল্লাটে থাকে সে হচ্ছে উগ্রমোহন সিং। এক কথায় বলে দিলাম তোমায় সাজি। গোলকসা মস্তকে হাত বুলাইয়া বলিল, খালি গোয়ারের মতো মারামারি করলেই মরদকা বাচ্চা হয় না, বুঝলে? ওর চেয়ে ঢের বেশি মরদকা বাচ্চা আমাদের চন্দ্রকান্ত বাবু। বৃন্দাবন অবিশ্বাসের হাসি হাসিয়া বলিল, কিসে আর কিসে, সোনার শিশে। একটা কথা আছে না, এ হলো গিয়ে তাই। সেতারের টুংটাং করে বলে হয়তো তুমি ওকে পছন্দ করো, কিন্তু মরদকা বাচ্চার জাত ও নয়। হেলে কি কখনো কেউটে হতে পারে? বলিয়া বৃন্দাবন মোদক ফু ফু করিয়া ধোঁয়াটা ছাড়িল। সে তামাক খাইতেছিল। গোলকসা বলিল, দাও কলকেটা দাও। ভেতরের কথা তুমি তো আর জানো না, আমি জানি। আমি বলছি শোনো, আসল মরদকা বাচ্চা চন্দ্রকান্ত বাবু। এমন সময় অকস্মাৎ 10-12 জন সশস্ত্র অশ্বারোহী আসিয়া উপস্থিত হইল, হাতে খোলা তলোয়ার। বৃন্দাবন ও গোলক উভয়েরই চক্ষু স্থির হইয়া গেল। এ কি কাণ্ড! বজ্র গর্জনে একজন অশ্বারোহী বলিল, বাঁধো। অমনি 3-4 জন লোক আসিয়া গোলকসাকে ধরিল। তাহার হাত বাঁধিল, পা বাঁধিল, মুখও বাঁধিল এবং পরিশেষে বাঁধা হাত পায়ের ভিতর দিয়া একটি বংশদণ্ড প্রবেশ করাইয়া দিল। আবার আদেশ হইল, চলো। 8 জন লোক গোলকসাকে শূকরের মতো টাঙাইয়া লইয়া চলিয়া গেল। বৃন্দাবন মোদক ভয় ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। থানা পুলিশ সব বাঘার বিলের জঙ্গলে, বাধা দিবার কেহ নাই। সকল জিনিসেরই একটা শেষ আছে। সুতরাং কিছুক্ষণ কাঁপিয়া বৃন্দাবন মোদকও প্রকৃতিস্থ হইল এবং কর্তব্য চিন্তা করিতে লাগিল। আশেপাশে আরো 2-4 জন লোক এই ব্যাপার প্রত্যক্ষ করিয়াছিল। তাহারাও আসিয়া জুটিল এবং নানাভাবে জিনিসটা উপলব্ধি করিবার চেষ্টা করিতে লাগিল। কেহ উত্তেজিতভাবে, কেহ মৃদুস্বরে, কেহ সহানুভূতি করিয়া। এই ব্যাপারে যে উগ্রমোহন সিংহের হাত আছে তাহা কাহারও মাথায় আসিল না। একটি রোগাগোচের ছোকরা আসিয়া বৃন্দাবন মোদককেই সমস্ত ব্যাপারটার জন্য দোষী সাব্যস্ত করিয়া বসিল। তাহার যুক্তি এই, বৃন্দাবন মোদক চেঁচাইল না কেন? উত্তেজিত স্বরে যুবকটি বলিতে লাগিল, চেঁচাইলে আমরা সবাই বেরিয়ে পড়তাম, তাহলে কি আর সাজিকে অমনধারা তুলে নিয়ে যেতে পারে? দিন দুপুরে একটা জলজ্যান্ত লোককে বেঁধে তুলে নিয়ে গেল, আর আপনার মুখ দিয়ে একটা বাক্যি বেরোল না? একজন বৃন্দাবন মোদককে জিজ্ঞাসা করিল, আচ্ছা, লোকগুলো দেখতে কিরকম বলো তো? সবারই চেহারা তো একই রকম, মুখোশ পড়েছিল, হাতে সব খোলা তলোয়ার। সেই রোগাগোচের ছোকরাটি হাসিয়া বলিল, ওই তলোয়ার টলোয়ার দেখেই আপনি ঘাবড়ে গেছেন, বুঝেছি। একবার যদি একটা হাঁক দিতেন তাহলে। বৃন্দাবন মোদক এইবার চটিয়াছিল। তুমি থামো তো হে বাপু, সেদিন তো জ্বর থেকে ভুগে উঠলে, পেটে এখনো দিগ্গজ পিলে মজুত হয়ে রয়েছে, তোমার এত ফড়ফড়ানি কিসের? যুবকটি প্রত্যুত্তর দিবার জন্য মুখবেদন করিয়াছিল, কিন্তু হঠাৎ তাহার বাকরোধ হইয়া গেল। হঠাৎ একজন লোক অশ্বস্পৃষ্টে চিৎকার করিতে করিতে বলিয়া গেল, সাবধান, হঠাৎ একদল ডাকাত এসে চারিদিক লুটপাট করছে। উগ্রমোহন সিংহের রতনপুর কাছারি এইমাত্র লুট হয়ে গেল, সাবধান। আকস্মিক এই বার্তায় প্রথমে সকলে একেবারে নির্বাক হইয়া গেল। বাক্যস্ফূর্তি হইল প্রথমে বৃন্দাবন মোদকের।
সে সেই রোগাগোচের ছোকরাকে বলিল, কই হে বীর পুরুষ, তোমার যে আর সারা শব্দ পাচ্ছি না। যাও, ডাকাতের দলকে ঠেকাও গিয়ে, যাও। যুবকটি চোখ মুখের অমন একটা ভাব করিল যেন সে এখনই রতনপুরের অভিমুখে রওনা হইয়া পড়িবে। কিন্তু নিকটেই যুবকটির মাতুল রামকান্ত থাকিতে বোধ করি তাহা আর ঘটিয়া উঠিল না। রামকান্ত যুবককে ডাকিয়া বলিল, ওরে, তুই বাজে কথা ছেড়ে একবার বাড়ির ভেতর যা দিকিন, তোর মামিকে গয়নাপত্র সব সিন্ধুকে পুড়ে ফেলতে বল, আর দেখ শোন। বলিয়া সে যুবকটিকে একটু দূরে ডাকিয়া লইয়া নিম্নস্বরে কি বলিতে লাগিল। বৃন্দাবন মোদক দেখিল রামকান্ত নিজের ঘর সামলাইবার ব্যবস্থা করিতেছে এবং তাহা অনুকরণীয়। সে কোমর হইতে চাবিটা বাহির করিয়া দোকান অভিমুখে পা চালাইয়া দিল। অন্যান্য সকলেও বুঝিল এখন আত্মরক্ষার চেষ্টা করাই উচিত এবং নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করিল। যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিয়া যাইতে পারে, এই আশঙ্কায় চতুর্দিক থমথম করিতে লাগিল। দুই পক্ষ গিয়াই থানায় এজাহার দিল। দুই পক্ষ মানে দুই পক্ষের সিপাহী বৃন্দ। দুধনাথ পাড়ে অর্থাৎ উগ্রমোহন সিংহের দল গিয়া বলিল যে তাহারা প্রভু কর্তৃক প্রেরিত হইয়া রতনপুর কাছারি যাইতেছিল, কিন্তু পথে বাঘার বিল পড়ায় তাহারা স্নানাদি সারিয়া লওয়ার উদ্দেশ্যেই নিতান্ত ভালো মানুষের মতোই বিলে নামিয়াছিল। কিন্তু চন্দ্রকান্ত বাবুর এক সিপাহী রামব্রিজ সিং তদ্দর্শনে অনর্থক তাহাদের গালিগালাজ করিতে থাকে এবং অকারণে লোষ্ঠখণ্ড নিক্ষেপ করে। ঠিক অকারণেও বলা যায় না। রামকৃষ্ণ সিং কিছুদিন পূর্বে উগ্রমোহন সিংহের নিকট চাকরির আশায় গিয়াছিল, কিন্তু দুধনাথ পাড়ের জন্য তাহার সে আশা পূর্ণ হয় নাই। দুধনাথ পাড়ের ওপর তাই তাহার আক্রোশ ছিল। রামব্রিজ লোষ্ঠখণ্ড নিক্ষেপ করিয়া একটি সিপাহীকে আঘাত করে, ইহাই দাঙ্গার সূত্রপাত। রামব্রিজ সিং প্রতিবাদ করিয়া কহিল যে ব্যাপার একেবারে অন্যরূপ। জল করে মাছ ধরানো হইতেছিল। দুধনাথ পাড়ের আদেশক্রমে কয়েকজন সিপাহী গিয়া ধীবরদের জাল ছিঁড়িয়া দেয় এবং রামব্রিজ সিং তাহার প্রতিবাদ করিতে গেলে স্বয়ং দুধনাথ পাড়ে তাহাকে শ্যালক সম্বোধন করিয়া গণ্ডদেশে এক প্রচণ্ড চপেটাঘাত করে। সুতরাং দাঙ্গা হয়। দারোগা সাহেব উভয় পক্ষের বিবৃতি টুকিয়া লইলেন এবং উভয় পক্ষেরই ধৃত দাঙ্গাকারীগণকে চালান দিলেন। গোলক সাহা হরণ ব্যাপারটা কতকগুলি দুর্ধর্ষ ডাকাতের কার্য বলিয়াই অনুমিত হইল। উগ্রমোহনের রতনপুর কাছারিতে অনুরূপ একটি ঘটনা ঘটিতে যাওয়াতে এই বিষয়ে দারোগা সাহেবের অন্য সন্দেহ হইল না। তিনি চৌকিদার, দফাদার, কনস্টেবল সকলকেই এ বিষয়ে অবহিত থাকিতে বলিয়া ব্যাপারটা সদরে রিপোর্ট করিলেন এবং সেই বেদে বেদিনীর দলকে গ্রেপ্তার করিলেন। ফুলকি থানার হাজতঘরে গিয়া হাজির হইল। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।